সমিদা সমিদা এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল, যারা চাকরি হারিয়েছিল, যাদের চাকরি চলে গেছিল, সবার চাকরি এই মুহূর্তে থাকবে আগামী 16 জুলাই পর্যন্ত। কি বলবেন? হ্যাঁ দেখুন, এটা সত্যের জয়, আমি এটাই বলবো। তবে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু এটাও জানিয়েছে যোগ্য অযোগ্য পরিষ্কারভাবে বিচার করতে হবে, এবং যখন নাইসার থেকে যে কপি আছে সেটাই যদি একমাত্র মাপকাঠি হয়, সেক্ষেত্রে ক্যালকাটা হাইকোর্টের অর্ডার ডেলিভারেটলি যে কিছু ভুল ছিল সেটা সুপ্রিম কোর্ট স্বীকার করেছে। সেটা আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে আমারও এটা মনে হয়েছে যে যারা জেনুইন, যাদের চাকরি কিছুটা হলেও থাকা উচিত, তাদের একদমই সরিয়ে দেওয়াটা সুপ্রিম কোর্ট মানে তারা আমি অন্তত মনে করছি না যে এটা ঠিক। এই অর্ডারে এই জায়গাটুকু রাখা ছিল, এবং আমি মনে করেছি যে সুপ্রিম কোর্ট সঠিক অর্ডার দিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যোগ্য অযোগ্য বিচারটা সবসময় হবে। তার কারণ হচ্ছে যে তাহলে তো রিক্রুটিং অথরিটিকে নিয়ে প্রশ্ন সবসময় উঠে যাবে। যদি আপনি যোগ্যতা নিয়ে, যোগ্যতার মাপকাঠি মানদণ্ড সেগুলো যখন আছে, সেখান দিয়ে কেউ যদি পাশ করে ঠিকঠাক ভাবে চাকরি পেয়েছে, তার চাকরি আপনি আবার চলে যাবে অন্যদের দুর্নীতির জন্য, এটা কিন্তু দেশের আইন নয়। যে যোগ্য তাকে চাকরি তাকে দিতেই হবে। এবং যার জন্য আপনারা দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রীও তাদের পাশে দাঁড়িয়েছেন, দলমত নির্বিশেষে সবাই যারা চাকরি গেছে তাদের পাশে সবসময় কখনো না কখনো ছিলেন। এই জায়গায় আমি বলবো রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রধান বিচারপতি তিনি যে অর্ডার দিয়েছেন সঠিক অর্ডার দিয়েছেন। সমিদা, এইখানে আমাদের সংবাদ আবির্ভাব দায়িত্ব নিয়ে একটা বড় প্রশ্ন আপনাকে করতে চাইছি। সেটা হচ্ছে যারা দুর্নীতি করেছে তারা লিখিত আকারে আজকে জমা করেছে যে তারা দুর্নীতি করেছে, মানে তারা যে এই যে অযোগ্য লোকেদের চাকরি দিয়েছে এটা স্বীকার করেছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, আজকে যেভাবে 16 তারিখ পর্যন্ত অর্ডার দেওয়া হলো যে আগামী 16 তারিখে এটা আবার মানে শুনানি হবে, তখন আমরা চিন্তা করব কি হবে না হবে। তো এই 16 তারিখ পর্যন্ত সিবিআইকে কেন আটকানো হলো যে কোনো নেতা নেত্রীকে হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে না? দেখুন, আপনাকে আমি এর আগেও বললাম যে আমাদের দেশে এত আইন না, আইনের মারপ্যাচটা এত জটিল এবং কঠিন, সেই জায়গাটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, মানে আমরা বুঝতেও ভুল করে ফেলি। দেশে যখন কোনো একটা বড় নির্বাচন চলে, লোকসভা নির্বাচন বলুন বা কোনো রাজ্যে যখন বিধানসভা নির্বাচন বলুন, সিবিআই হোক, ইডি হোক, যে কোনো অথরিটি হোক, অ্যারেস্টিং পাওয়ারটা তাদের হাতে থাকে না, ইভেন পুলিশের কাছেও থাকে না। নির্বাচন কমিশনারের নির্দেশ ছাড়া কিছু করা যায় না। তাহলে সিবিআইকে প্রথমে নির্বাচন কমিশনের কাছে যেতে হবে। নির্বাচন কমিশন এখন প্রচন্ড ব্যস্ত, তারা কখন নির্দেশ দেবেন, তারপরে সেই নির্দেশ কার্যকারী হবে, হওয়ার পরে কোর্টে মান্যতা পাবে, তারপরে অ্যারেস্ট হবে। এটা সুপ্রিম কোর্ট জানে। এটা সেই জন্যই আমার মনে হয়েছে সেই জায়গা স্থগিতাদেশ। এবং আর একটা জিনিস হচ্ছে, যদি আপনি অন্য দিক থেকে দেখেন, সমিদা এখানে আমি একটু আপনাকে আটকাবো যে এই মুহূর্তে যদি কোনো একটা গোষ্ঠী মানে সিরিয়ালি ক্রাইম করে, তাহলে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ তাদের বিরুদ্ধে অর্ডার দেবে না? সেটা দিতেই হবে। তাহলে এখানে কেন অর্ডার দেওয়া হবে? এটা একটা সিরিয়ালি ক্রাইম করেছে, যেখানে প্রধান বিচারপতি সরাসরি বলছে, তারপরেও তাদের বিরুদ্ধে আটকানো, তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এটা কি ধরনের রায় হবে? মানে দেখুন, সেটা এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কে করেছে না করেছে সেটা কিন্তু সিবিআই কাছে পরিষ্কার নয়। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখুন যে সিবিআই বা কি পারফরমেন্স সারা দেশের নিরিখে, এই সুপ্রিম কোর্টই তো তাকে খাঁচাবন্দি তোতা বলেছিল। আমি কিন্তু সিবিআই পারফরমেন্সে খুশি নই। ক্যালকাটা হাইকোর্ট তো সিবিআই দিয়েছিল নারদা স্টিং অপারেশন কেসে, আজ পর্যন্ত সিবিআই একটা কাগজ জমা দিতে পারেনি, একজনকে অ্যারেস্টও করতে পারেনি। সেখান থেকে এতজন টাকা নিয়েছিল ধরা পড়েছে, এই মন্ত্রিসভার লোক। সিবিআই কি করেছে? সিবিআই আজকে কবিগুরুর মেডেল ফিরিয়ে আনতে পারেনি, কে চুরি করেছে সেটা বলতে পর্যন্ত পারেনি। সারদার মামলা করেছিলাম 2012 সালে সুপ্রিম কোর্টে, 2013-14 সালে আমি গেছিলাম, আমার নাম ছিল অরিন্দর সুন্দর দাসের সঙ্গে। সেই অর্ডার শিটে তখন আমি জুনিয়র, আমরা মামলা করেছিলাম, বিকাশ স্যার ছিলেন। সেই মামলায় সিবিআই হয়েছিল। সেই সিবিআই আজও পর্যন্ত চার্জশিট দেওয়া ছাড়া কজনের সাক্ষী কমপ্লিট করতে পেরেছে? এরকম বহু কেস সিবিআই নিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। আজহারউদ্দিনের যে গ্যাম্বলিং কেস,
এত বড় একজন প্লেয়ার 99টা টেস্ট খেলে তাকে মানে তার কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সিবিআই কোনো প্রমাণই দিতে পারেনি। 7.5 বছর পর তিনি বেকসুর খালাস পেয়েছিলেন কোর্ট থেকে, তার লয়াররা মামলা করে সেই খালাসিটা এনেছিল। সিবিআই প্রশ্নের ঊর্ধ্বে নয় এই দেশে সিবিআইও অঙ্গুলি হেলানো চলে। সিবিআইও এখানে অনেক বেশি। আমি এটাই জানতে চাই যে সিবিআই আজকে যদি সিবিআই আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত মামলায় সিবিআই দিয়েছেন, রাজশেখর মান্থার বিচারপতি তিনি কত মামলায় সিবিআই দিয়েছেন, অন্যান্য কোর্ট কত মামলায় সিবিআই দিয়েছে, সিবিআই আজ পর্যন্ত কটা মামলা ঠিকঠাক ভাবে অ্যারেস্ট করতে পেরেছে, কটা মামলা ঠিকঠাক ভাবে বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছে। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে আজও পর্যন্ত সমস্ত সাক্ষী সিবিআই জোগাড় করতে পারেনি, চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে, কিন্তু ট্রায়াল আজও পর্যন্ত শুরু করাতে পারেনি সিবিআই। অন্যান্য মামলায় রেশন দুর্নীতির এত বড় মামলা আপনারা দেখলেন, সেখানে চার্জশিট হয়ে গেছে, সিবিআই এখনো পর্যন্ত সেই মামলায় কোনো কিছু করতে পারেনি। বহু মামলায় এরকম সিবিআই দেওয়া হয়েছে, রিসেন্ট পাস্ট হাইকোর্ট থেকে অন্তত 350 মামলায় সিবিআই দেওয়া হয়েছে, তার মধ্যে 50টা মামলাতেও সিবিআই ঠিকমতো অগ্রসর হতে পারেনি। সুতরাং আমি একটা কথা বলছি যে সিবিআই দিলেই কি সেই তদন্তটা আপনার মনে হয় যে একদম আমার যেখানটা আমার প্রশ্নটা হচ্ছে শ্রমিকদা, অপরাধীরা স্বীকার করছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বীকার করেছেন। ভুল, অপরাধীরা স্বীকার করেননি, এসএসসি বোর্ড স্বীকার করছে। এসএসসি একা অপরাধী নয়, এসএসসি কে অ্যাকিউজ করা হচ্ছে। আপনাকে আমি অপরাধী বানিয়ে দিতে পারি আপনাকে মিডিয়াম করে, এসএসসি কে এখানে মিডিয়াম করা হয়েছে। আপনার ঘাড়ে কটা মাথা আছে? আমি আপনাকে বলছি, কোন একজন জনৈক মন্ত্রী তিনি এসএসসি চেয়ারম্যানকে ফোন করে এবং এসএমএস করে বলেছিলেন, আমার জেলায় কিচ্ছু পায়নি ছেলেরা, এসএসসি তে এই 70টা চাকরি তোমাকে দিতেই হবে। তারা কেউ সাদা খাতা জমা দিয়েছিল, কেউ 10-12 মার্কস লিখে এসেছিল, আমি সেটা জানি। এসএসসি বলল, এসএসসি জানতো যে এরা দেওয়া যাবে না, কিন্তু এসএসসির ঘাড়ে কটা মাথা আছে যে এসএসসি দেবে না? যদি না দিত, দেখা যেত যে এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে যারা রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার মিথ্যে কেস দিয়ে তাদেরকেই ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, আজকে সেই মন্ত্রী কি স্বীকার করবেন? সেই আমলা কি স্বীকার করবেন? বা যারা আজকে সাদা খাতা জমা দিয়েছিল তারা কি স্বীকার করবে যে হ্যাঁ আমরা দিয়েছিলাম? সব ক্ষেত্রে আমরা দুর্নীতিবাজ বলছি এসএসসি কে, এটা সুপ্রিম কোর্টও বলেছে যে এসএসসি ডেলিভারেড ফ্রড করছে, আমরাও বলছি যে এসএসসি করেছে, কিন্তু এসএসসি কি পুরো দোষী? এটাও তো আপনাকে চিন্তা করতে হবে যে একজন মানুষকে যদি বিভিন্ন দিক থেকে প্রেসারে আনা হয়, তাহলে তার অবস্থাটা কি হয়? যদিও এখানে সত্যি কথা যে রিক্রুটমেন্ট অথরিটি তারা কিভাবে, আমি আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং দেখিনি, কেন সুপ্রিম কোর্ট এই অর্ডার দিল সেটাও আমরা জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে যে হয়তো সত্যের জয় পুরোপুরি হয়নি, কিন্তু যারা যোগ্য, যাদের চাকরি চলে গেছিল তারা তো অন্তত স্বস্তি পেয়েছে, সেই জায়গা দিয়ে দেখতে গেলে অযোগ্যরাও পেয়েছে। কিন্তু দেখুন, আমাদের দেশটার তো কনস্টিটিউশনে, যে কনস্টিটিউশন দিয়ে এই মামলাটা ডিসমিস করা হয়েছে, সেই কনস্টিটিউশনের প্রিএমবেলেই লেখা আছে যে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কোনো দুঃখ নেই, একজন নিরপরাধ যেন ধরা না পড়ে। তাহলে এইটা তো আমরা মেনে নিয়েছি, দেশের কনস্টিটিউশনের প্রথম লাইনই এইটা। তাহলে সেই কনস্টিটিউশন নিয়েই সারা দেশ চলে, সুপ্রিম কোর্ট চলে, তাহলে হয়তো সেই ম্যাক্সিম থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি অর্ডার দিয়েছেন। এখানে আমার কিছু করার নেই, দেশের আইন পরিবর্তন দরকার, আমি কি করতে পারি? এইটুকু বলতে পারি আমি। এসএসসির যারা যুক্ত এসএসসি দুর্নীতিতে, আমার মনে হয় সিবিআই তদন্ত তাদের বিরুদ্ধেও জারি থাকবে, এবং এই 16ই জুলাইয়ের পর এই বাছাবাছিটা এসএসসি যদি ঠিক মতো না করতে পারে, সেক্ষেত্রে যারা এসএসসির মধ্যে রয়েছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, এই সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করবে এবং সত্যের জয় হবে, এটা আমি মনে করি। শ্রমিকদা, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শকের কাছে কিন্তু একটা কথা পরিষ্কার বলছি যে আজকে সুপ্রিম কোর্ট যে রায় বলা ভুল, এটা অন্তর্বর্তী যে স্থগিতাদেশ দিল, যেটা হচ্ছে যে যাদের চাকরি চলে গেছিল তারা আগামী 16ই জুলাই পর্যন্ত চাকরি করবে, এবং 16ই জুলাই এই মামলার পুনরায় শুনানি হবে, এবং সেই দিনকে এসএসসি কে ঠিক করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। এটা কিন্তু একটা বিরাট পার্ট। এই যে মাত্র 1.5 মাস যে সময় দেওয়া হয়েছে, এই 1.5 মাসে এসএসসি কি পারবে তাদের যে গৌরব, তারা যেটা হারিয়ে ফেলেছে, সেই হারিয়ে ফেলা গৌরবটাকে পুনরায় ফেরত পেতে তারা প্রমাণ করতে পারবে যে এরা অযোগ্য, এরা যোগ্য? কারণ ওএমআর শিট নেই, তাদের কাছে যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট নেই,
তাহলে প্রমাণ করবে কি করে? এখন সেদিকেই আমাদের চোখ থাকবে। আর দর্শক, আপনাদেরও চোখ থাকুক আগামী 16ই জুলাই পর্যন্ত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের দিকে, যে তারা কি রায় দিচ্ছে ফাইনালি, এবং সেই রায় কার পক্ষে যাচ্ছে, শাসকের না বিরোধী পক্ষে, সেদিকেই আমাদের চোখ থাকবে। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।